পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি ইহসান নওরা, পর্ব সংখ্যা ৬৬, এর প্রথমার্ধ। বাতাসের সাথে মিলেমিশে মিউজিকের মৃদু শব্দ ভেসে বেড়াচ্ছে কানের আশেপাশে। সঙ্গীতের তালে তালে অনুভূতির জোয়ারে ভাসিয়ে নিয়ে যাচ্ছে একাধিক মানব মন। কেউ কেউ আবার বিরক্ত বোধ করছেন বটে। বর্ণগালের দেয়ালে জিভ ঠেলে চুপ রয় সেকেন্ড কয়েক। এরপর নামটা উচ্চারণ করল, রিকাজ ফরাজি। আইজা থমকে গেলেন। বুকের ভেতরটা বোধ করি ধক করে ওঠে তার। স্তব্ধ হয়ে নির্বাক চেয়ে থেকে ঢোক গিললেন তিনি। বর্ণ এতক্ষণে সন্তপনে তার দিকে তাকায়। সে সময় ভীষণ নিষ্প্রভ ছিল ধূসর কালোমণির চোখ জোড়ার চাহনি। আইজা বিচলিত হলেন। ছেলের বাহু ঝাঁকিয়ে অস্থির হয়ে বললেন, কি বলেছে ওই লোক? বলো বর্ণ, চুপ থেকো না। এটাই যে আপনি আমাকে নিজ গর্ভে ধারণ করেননি মিসেস শিকদার। বর্ণর মুখ নিঃসৃত বাণী কর্ণকোঠরে পৌঁছতেই ভদ্রমহিলা স্থির হয়ে গেলেন। তার বাখারা মুখের দিকে দৃষ্টি রেখে বর্ণ আরও বলল, আজ থেকে বহু বছর আগে যেই ছেলেকে হারিয়েছেন তার প্রতিচ্ছবি আমার মাঝে খুঁজে নিয়ে আমাকে ভালোবাসা দেখিয়েছেন এত বছর। ও, এইসব বলেছে সে? বর্ণ নিশ্চুপ, আইজা বিচক্ষণ। তিনি বুঝে নিলেন রিকাজ ফরাজি, আজাদ শিকদার এবং তার মাঝে তৈরি ত্রিকোণ প্রেমের কথাও বর্ণর জানা হয়ে গেছে। এই নিয়ে তিনি কোনো প্রশ্ন করলেন না, শুধু কম্পিত গলায় জানতে চাইলেন, বাহিরের কেউ একজন এসব বলল আর তুমি বিশ্বাস করে নিলে? একবার উচিত ছিল না মাকে প্রশ্ন করা? বর্ণ বলল, দেশে বিদেশে ট্যুরের নাম করে ছেলের খোঁজে যেতে, অথচ আমি ভাবতাম মস্ত বড় পৃথিবীকে কাছ থেকে দেখাতে, নতুন অভিজ্ঞতার সাথে পরিচয় করিয়ে দিতে আমাকে ঘুরিয়ে দেখানো হতো। প্রতি জন্মদিনে সবাই উইশ করতে উপস্থিত থাকতো, শুধু তুমি ছাড়া। আমার ত্রিসীমানা থেকে দূরে সরে নিজেকে রুমবন্দি রাখতে, ছেলের ছবি আঁকড়ে ধরে অজরে কাঁদতে। নিঃসন্দেহে ছবিতে আমি ছিলাম না। ওই দিন আমার চেহারা দেখতে চাইতে না। নিশ্চয়ই ছেলেকে হারানোর পেছনে কোথাও না কোথাও আমিই ছিলাম এবং আছি, এমন কিছুই ভাবতে। আইজা কাঁদছেন। টুপটাপ চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। অশ্রুসিক্ত চোখে পলক ফেলে আচমকা চর বসালেন ছেলের গালে। বর্ণ কোনো প্রতিক্রিয়া দেখালো না এতে, কেবল তাকিয়ে থাকলো। ক্রন্দনরত গলায় তিনি বললেন, বছরের ৩৬৪ দিন তোমাকে দিয়ে বাকি একটা দিন ছবির ছেলেকে দিয়েছি বলে তোমার বিশ্বাস হয়ে গেল ওই লোকটার কথা। আর কিছু যাচাই করার প্রয়োজন মনে করলে না। ছোট বাচ্চার মতো অভিমান করে বাড়ি ছেড়ে, পরিবার ছেড়ে দূরে চলে গেলে। বর্ণ যেন আশার আলো দেখতে পেল। চেহারায় গম্ভীর নির্বিকার ভাব ছেড়ে বাচ্চা বর্ণটির মতো মার হাত ধরে আচমকা ঝাঁকাতে ঝাঁকাতে উন্মাদের মতো বলল, মম মম, একবার বলে দাও ও যা বলেছে আর আমি যা শুনেছি সব মিথ্যে ছিল। মম। চোখের পানি মুছে আইজা গম্ভীর মুখে বলল, সব সত্যি। ব্যাস, এই একটা শব্দ বর্ণকে শান্ত নিস্তেজ করে দিল পুনরায়। মাকে ছেড়ে দিল নিমেষেই। হাঁটু গেড়ে বসে পরপর মার হাঁটু জড়িয়ে ব্যথাতুর গলায় বলল, এই জন্যই তোমার কাছে আসিনি, প্রশ্ন করিনি কোনো। তোমার মুখে এই নিষ্ঠুর কথাটা শোনার সামর্থ্য ছিল না আমার। মম, সময় সময় যখন আমি ভাবি এই টাকা করি, গাড়ি বাড়ি, নাম যশ ক্ষমতা সব মূল্যহীন, এর বাইরে আর কি আছে আমার? যেখানে গেলে হৃদয়ের তোলপাড় সেরে গিয়ে প্রশান্তি আসবে, ঠিক সে সময় মনে পড়ে আমার মম আছে, যার কোলে মাথা রাখলে পৃথিবী জয়ের মতো শান্তি পাওয়া যায়। সেই মমের মুখে আমি তার সন্তান নই কথাটি শুনতে কিভাবে ছুটে আসতাম বলো? চোখের কোণ ঘেঁষে অঝরে অশ্রু গড়িয়ে পড়েছে আইজার। ফুপিয়ে কেঁদে উঠলেন তিনি। বর্ণ অস্থির হয়ে বলল, মম, ও জানতো, প্রকাশ না করলেও আমার দুর্বলতা আমার পরিবার, আমার মম, তাই আমাকে ভেঙে চূর্ণ করে দিতে এই চালটাই চালল। পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিল এক লহমায়। কান্নাগুলো গলায় এসে দলা পাকিয়ে আসছিল, তবু বহু কষ্টে গিলেন আইজা। ছেলের মাথায় মমতার হাত রেখে বলেন, হ্যাঁ, ও আমার ছেলেকে নিয়ে গিয়ে তার জায়গায় অন্য কাউকে রেখে গিয়েছিল, এটা সত্যি। হারানো ছেলেকে ফিরে পেতে ও যখন যেই ঠিকানে দিত সেই ঠিকানায় ছুটে গিয়েছি, এমনকি দেশ থেকে বিদেশ পর্যন্ত, এটাও সত্যি। কিন্তু এর ভেতরে আরও একটি টুইস্ট লুকিয়ে আছে। ইউ নো মিস্টার আশফিয়ান বর্ণ। বর্ণ থমকায়। এই প্রথম সেটা তার মুখশ্রীতে ফুটে উঠেছে। উঠে দাঁড়ালো সে, মার দিকে কেমন করুণ চোখে চাইল। মম অচেনা কাউকে সম্বোধনের মতো নাম ধরে ডাকছে, মুহূর্তের পর করে দিল তাকে। সে বিরক্ত হলো, কিংবা কল এড়িয়ে গেলেও আগের মতো বারবার করে ফোন দেবে না। ঢোক গিলল বর্ণ, চোখ দুটো রক্তাভ হয়ে আছে। গলা খাকারি দিয়ে বলল, আমি আসছি।
কদম বাড়িয়েছিল কেবল। আইজা বললেন, সেদিন টুইন হয়েছিল আমার। বর্ণ থেমে গেল হঠাৎ, তড়িৎ পিছু ঘুরল। হুঁ, দুটো ফুটফুটে ছেলে হয়েছিল সেদিন। বলতে গিয়ে আইজার ঠোঁটে মুগ্ধকর হাসির রেখা ফুটে ওঠে। তিনি বললেন, এরপর রিকাজ ভেবেছিল একটাই, পাল্টে দিয়ে তাদের মধ্যে থেকে একজনকে নিয়ে চলে গেল সে ধরাছোঁয়ার বাইরে। অন্যজন তখন আমার কাছে নয়, আম্মার কাছে ছিল। বাচ্চাটা খুব তেজি ছিল কি না, সেই থেকেই কেঁদে বাড়ি মাথায় তুলত। আদরে তার ভাগাভাগি চলবে না, পুরোটাই নিজেই দখল করবে। তাই নাতির জন্য তুলে রাখা আদর সব তাকেই ঢেলে দেবে বলে আম্মা নিজের কাছেই প্রায়শই তাকে রাখত। রিকাজ কলে বারবার বলতো, তোমাদের একমাত্র সন্তান আমার হেফাজতে। তখন আমরা বুঝেছি টুইনের ব্যাপারে সে অবগত নয়। ভয়ে থাকতাম এই বুঝি সে এলো আর অন্যজনকেও নিয়ে গেল। তাই একদিন আম্মার সাথে আমার সেই ছোট্ট মানিককেও দূরে পাঠিয়ে দিলাম। ভালোবেসে তার নাম রেখেছিলাম। থেমে বর্ণর দিকে চেয়ে বললেন, আশফিয়ান বর্ণ। তো তারপর সে কোথায়, যাকে রেখে গিয়েছিল? রিকাজ নিজের কৃতকর্মের কথা বুক ফুলিয়ে বলেছিল কিভাবে তার বাবা মাকে মেরেছে কেবল সম্পদের লোভে। আমি মা গর্ভে ধারণ না করলেও নিষ্পাপ শিশুটিকে অযত্নে রাখতে পারিনি। সে তো নির্দোষ, কিন্তু বেশি দিন আমাদের মাঝে সে থাকেনি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মাস দুয়েক পরেই পৃথিবীর সাথে অভিমান করে চলে গেল না ফেরার দেশে। রিকাজের কাছে সেই সংবাদ পৌঁছতে দেইনি আমরা। তোমাকে আবারও নিজের কাছে ফিরিয়ে আনলাম। তাই তার ধারণা ছিল তুমিই সেই বাচ্চাটি যাকে সে রেখে গিয়েছিল। আইজা ঠাই দাঁড়িয়ে থাকা বর্ণর দিকে চেয়ে বলল, তোমরা দুজন একসাথে জন্মেছিলে। ওর কথা কখনো উল্লেখ করার সাহস করতাম না, পাছে রিকাজ এসে আবার যদি সবটা এলোমেলো করে দিয়ে যায়। বছরের সব দিন তোমাকে দিয়ে শুরুর একটা দিন ওর জন্য উৎসর্গ করতাম। সবার উপস্থিতিতে তোমার সামনে দাঁড়ালে সেদিন আমার ভেতরে আহাজারিগুলোর লাগাম টেনে রাখতে পারবো না বলে রুমবন্দি থাকতাম। একই দিনে জন্ম তোমাদের, অথচ একজন আমার বুকে, অন্যজন কোথায় কে জানে। তোমাকে আগলে রাখতে আমি আছি, কিন্তু সে কেমন আছে অজানা। তোমাকে পরেও আদর করতে পারবো, কিন্তু তাকে বছরের একটা দিন তার ছবির সাথে জন্মদাত্রী মা হিসেবে কাটানোটা আমার ভুল ছিল? বর্ণ এসব প্রশ্নের উত্তর দেওয়ার আর সময় আছে? সে তো এখনও পড়ে আছে মার সেই কথাতে। সেই ছোট্ট মানিককেও দূরে পাঠিয়ে দিলাম। ভালোবেসে তার নাম রেখেছিলাম আশফিয়ান বর্ণ। আচমকা ভদ্রমহিলাকে জাপটে ধরল বর্ণ। মম, আম্মু, আম্মু, আমি তোমারই ছেলে। মাত্রই বললে না আম্মু তুমি আমার মম? সে কি বলতে বলেছে নিজেও জানে না। আইজা ঠোঁট কামড়ে হেসে পরপর শক্ত গলায় বললেন, নো মিস্টার আশফিয়ান বর্ণ, আমি কেউ নই আপনার। বর্ণর চক্ষু শীতল হলো হুটহাট। তার আরও কিছু জানার আছে, যার উত্তর দেবে রিকাজ ফরাজি। ডান্স পারফরমেন্সের জন্য আলাদা স্টেজ করা হয়েছে। তোহফাকে মাঝে দাঁড় করিয়ে দুলহান গানে কাজিনের অধিকাংশ ডান্স করছে সেখানে। সুখ অদরে চেয়ারে বসে অনেকক্ষণ ধরে বড়মার বেলকনিতে পর্যবেক্ষণ করছে। পর্ণকে তো সে চিনে নিয়েছে। আধারে যদিও কারো মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, তবুও সে চিনতে পেরেছে পাশে বড় আম্মুই আছে। কি বলছেন তারা, কি কথা হচ্ছে ওখানে? আড়ি পেতে শুনবে একবার। সকলের চোখ ফাঁকি দিয়ে কোলাহল থেকে দূরে এসে চোখ প্রলম্বিত শ্বাস ছাড়ল প্রথমে। বাড়ির অভিমুখ হতেই মাঝপথে থেমে গেল আবার। বিস্মিত হয়ে চেয়ে রয়। সামনে মেহরাব দাঁড়িয়ে, তার দিকেই তাকিয়ে আছে মানুষটা। পাশেই